এবার কুণাল ঘোষের নেতৃত্বে চাকরি প্রার্থীদের হাইকোর্ট চলো কর্মসূচি। মামলার ফাঁসে আটকে রয়েছে চাকরি, দ্রুত নিয়োগ দিতে হবে, এই দাবিতে বিক্ষোভ পর্যন্ত দেখানো হলো। এই যে বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে বসে পড়েছেন রাস্তার উপরে কুণাল ঘোষ এবং তার সঙ্গে 2016 যারা শারীর শিক্ষা কর্মশিক্ষা চাকরি প্রার্থীদের একাংশ, তারা আজকে মিছিল করেন, দেখতে পাচ্ছেন ছবি। আমার কিছু না, ধাক্কা মার আমার এলসিডিটা না লাগবে। আপনারা যেভাবে করে সেভাবে মূল প্রশ্ন হচ্ছে যে 2016 এসএলএসটি শারীর শিক্ষা কর্মশিক্ষার যে চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের নিয়োগ আটকে আছে শুধুমাত্র মামলার কারণে, আর কোনো অন্তরায় নেই। কুণাল ঘোষ কি বলছেন একবার দেখুন। ওরা বলছে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাই, তো প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাই তো সেটা হোক। এর সঙ্গে সুপ্রিম কোর্টের মামলার কোনো সম্পর্ক নেই। এসএলএসটি ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন তার সঙ্গে সুপ্রিম কোর্টের মামলার কোনো সম্পর্ক নেই। এরা সম্পূর্ণভাবে বৈধ যোগ্য, রাজ্য সরকার এফিডেভিট দিয়েছে, নিয়োগের ব্যবস্থা করে দিয়েছে। আজকে ওরা কোর্ট থেকে চলে এসছে, ছাড়বো কিভাবে এদেরকে? দায়িত্ব জ্ঞানহীনের মতো ছেড়ে দেবো? নিজেকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এটা 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 প্রধান বিচারপতির অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত, অবিলম্বে প্রধান বিচারপতির হস্তক্ষেপ করা উচিত। এবার দেখুন চাকরি প্রার্থীরা যারা আজকে কুণাল ঘোষের নেতৃত্বে যারা হাইকোর্ট চলো কর্মসূচিতে পথে হাঁটলেন, তারা কি বলছেন দেখুন। একটা মিথ্যা মামলা দিয়ে অযোগ্য চাকরি প্রার্থী, যার কোনো যোগ্যতাই নাই, 2016 সালে পরীক্ষা হয়েছে, 19 সালে প্যানেল বেরিয়েছে, তাহলে এতদিন সে মামলা করেনি, এখন কেন মামলা করছে? অবশ্যই প্রকাশ করেছে এবং কোর্টেও জমা দিয়েছে। স্কুল সার্ভিস কমিশন সেই কোর্টেও জমা দিয়েছে। তাদের বিচার বিভাগ নিয়ে আমাদের কোনো কোশ্চেন থাকা উচিত না, কিন্তু যেভাবে আমাদের বেকার ছেলেদেরকে হ্যারাসমেন্ট করছে বিচারপতি দিনের পর দিন 3 বছর ধরে, এটার উপর আমাদের সন্দেহ হচ্ছে। আমরা এই জন্য আমরা প্রধান বিচারপতি হস্তক্ষেপ চাইছি। এই আইনটা মানুষের জন্য। আজকের অযোগ্য চাকরি প্রার্থী আজকে যোগ্যদের নিয়োগকে আটকে রেখে দিয়েছে। সেই অযোগ্যর যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন করছে না, যারা রেকমেন্ডেশন পেয়ে গেছে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করছে। আর যেটা সত্যি সেটা তারই ন্যায়ের বিচার হোক। আমরা রেকমেন্ডেশন পেয়ে গেছি, স্কুলে অ্যালটমেন্ট হয়ে গেছে। সরাসরি কথা বলবো, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, আপনি শুনলেন যে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে এই যারা আজকে কুণাল ঘোষের নেতৃত্বে রাস্তায় যারা হাঁটলেন 2016 এসএলএসটির কর্মশিক্ষা শারীর শিক্ষা চাকরি প্রার্থীদের একটা অংশ, তারা বলছেন তাদের সম্পর্কে কুণাল ঘোষ বলছেন এদের নিয়ে কোনো সমস্যা নেই, প্রত্যেকে যোগ্য বৈধ চাকরি প্রার্থী, এবং একথা আদালতে হলফনামা দিয়ে রাজ্য সরকার জানিয়েছে। শুধুমাত্র একেবারে মামলা করা হচ্ছে, মামলার ফাঁসে এদের বৈধ নিয়োগ আটকে রয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও যারা মামলা করেছেন, যে আইনজীবীরা, তাদের কাঠগড়ায় তুলছেন কুণাল ঘোষ। দেখুন, প্রথমেই বলি, কুণাল ঘোষ যেহেতু আইনের কথাও জানে না, তাই উনি কি পাগলের প্রলাপ বকছে সেই নিয়ে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার মামলার বিষয়ে আসি। এই যে যারা বলছেন যারা যোগ্য, তাদের সরকার বলেছে আমরা অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করব, মানে সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট করে এদের চাকরি দেওয়া যাবে। আপনারা সবাই জানেন যে ক্যাবিনেটে যে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করা হয়েছিল, সেইখানে এসএসসি স্কুল সার্ভিস কমিশন বলেছে যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে, তাদের নিয়োগ বজায় রাখার জন্য আমরা অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করছি। এই যে অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করার যে অর্ডার, সেই অর্ডার আজকে সুপ্রিম কোর্টে বিচারাধীন। আপনারা সবাই জানেন ওই সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করার ক্ষমতা নিয়ে আমাদের ডিভিশন বেঞ্চ, জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সিবিআই কে বলেছিল ইনভেস্টিগেশন করতে, সেইটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই এর মধ্যে সিঙ্গেল বেঞ্চের শোনাটা সম্ভব না, যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন। এক, দ্বিতীয়ত আজকে এই মামলার শুনানি ছিল। এই যে কুণাল ঘোষ ইচ্ছাকৃতভাবে প্ররোচনা দিচ্ছে যাতে করে, এমনি উনি বিচার ব্যবস্থাকে মান্যতা দেন না, ইচ্ছাকৃতভাবে প্ররোচনা দিচ্ছেন যাতে করে একটা ঝামেলা সৃষ্টি হয়। আজকে মামলার শুনানি হয়, শুনানিতে দুই পক্ষকে শুনে বিচারপতি আমাদেরকে বলে যে আপনারা হলফনামা দিয়ে বলুন আপনাদের কি বক্তব্য, 10 দিনের মধ্যে সেই বক্তব্য জানাতে বলেছে, এবং পরবর্তী শুনানি হচ্ছে মার্চ মাসের 20 তারিখ।
উনি 100% রাজনীতি রাজনীতি করছেন, রয়েছে। উনি 100% রাজনীতি করছেন, প্ররোচনা দিচ্ছেন যাতে একটা অশান্তির সৃষ্টি হয়, আর কিচ্ছু না। কারণ উনিও ভালোভাবে জানেন পরিস্থিতিটা কি। ওনার যারা তারপরে মামলার শুনানি হবে। আর আজকে কুণাল ঘোষ যেটা করছে, আমি আপনাকে বলে দিচ্ছি, উনি তো একটা বেলে আছেন। তো এরম ভাবে যদি বেআইনি কাজকর্ম উনি করেন, এরম ভাবে প্ররোচনা দেয়, তাহলে কিছুদিন দুর্নীতিবাজ বলেন মুখপাত্র নিজে যিনি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, তিনি ছাত্রছাত্রীদের দুর্নীতির সঙ্গে একেবারে হবেন না। আপনারা নিজেদের মেধার ভিত্তিতে যোগ্যতা প্রমাণ করে বিনিয়োগপত্র পাবেন, এবং এটা আদালতের আজকে আছে এমন কথা নয়। রেখে আমি শুধু এইটুকুই বলবো যে দৃষ্টিভঙ্গির একটা পার্থক্য হচ্ছে কোথাও, যে সরকার কিন্তু চাইছেন যে যোগ্য লোকেদের চাকরি হোক, সেইটা নিয়েই তারা এগোচ্ছেন। এবং এই যে 1700 ক্যান্ডিডেট, এই 1700 ক্যান্ডিডেটের কিন্তু রেকমেন্ডেশন লেটার চলে হচ্ছে। কোথাও এই নিয়োগ প্রক্রিয়াটা যখন খানিকটা চলতে গিয়ে সেই জিনিসটাকে আটকে দেওয়া, এইটা কি সত্যি সত্যি এটাই কি উদ্দেশ্য যে নিয়োগ প্রক্রিয়া যাতে রাজ্য সরকার না চালাতে পারে, নাকি আমাদের এইটা ভাবা উচিত যে কি দরকার এইটা নিয়ে এইরকম ভাবে একটা। এবং দেখুন আজকে আমি বলছি যদি নিয়োগটা আটকে থাকে, সেটা তো লিগ্যাল পয়েন্টে আটকে আছে। আমি বলছি সেইখানে কোথাও নিশ্চয়ই খামতি আছে, যার জন্য এখনো জায়গাটায় ফেলা যে সরকার সদিচ্ছা দেখাচ্ছে, কিন্তু কোথাও কোনো একটা জায়গায় এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে এই নিয়োগটা না দেওয়া যায়, যাতে সরকারের ভাবমূর্তিটা কলঙ্কিত করা যায়। এটা হচ্ছে আমার তরুণজ্যোতি তিওয়ারি, সরকারকে বিপাকে ফেলার চেষ্টা। শুভ্রজিৎ, 2-2-4 অঙ্কে হতে পারে, রাজনীতিতে 2 আর 2 22। প্রথমে বলে রাখি, যারা ওই কুণাল ঘোষকে বেলে আছেন, তো যে কোর্টে মামলা হয়েছে, নিয়োগ আটকে আছে, কোর্টে মামলা হয়েছে, মামলা গৃহীত হয়ে যায় না, তো প্রাইভেসি প্রুভ করতে হয়। প্রশ্নটা অন্য জায়গায়, দুর্নীতি কেন হয়? দুর্নীতি না হলে মামলা হতো না, কোর্টে আটকাতো না। আর তোমার এটাকে খুব সোজাভাবে দেখছো, ব্যাপারটা তো সোজা নয়। সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট হলো, কেন হলো এই ব্যাপারটা? দেখো, ক্যাবিনেট অ্যাপ্রুভাল হলো, ক্যাবিনেট ডিসিশন হলো, 300 কোটি টাকা এক্সট্রা একটা খরচা হবে সরকারের, অ্যাপ্রুভাল দিল ক্যাবিনেটের শীর্ষে কে? মুখ্যমন্ত্রী। জাস্টিস বসাকের জাজমেন্ট, যেখানে ওই 26,000 প্যানেল ক্যান্সেল হলো, জাস্টিস বসা ক্লিয়ারলি বলেছিলেন যে সুপারনিউমারি পোস্টের অ্যাপ্রুভালটা দিয়েছে, কোন বেসে দিয়েছে, তদন্ত হওয়া উচিত। কারণ এই সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করার মতো কোনো কিছু এসএসসির অ্যাক্টে বা আমি আবার কাউন্টার আর্গুমেন্টটা তোমাকে বলি, এই সুপার নিউমারি পোস্ট নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত প্রশ্ন উঠেছে, কিন্তু আমি বলছি একেবারে রাজ্যের তরফে এই যুক্তিটা দেওয়া হয়েছে, পোস্ট ক্রিয়েটেড হয়েছে, কিন্তু পোস্টে অ্যাপয়েন্টমেন্ট একটাও হয়নি। শেষ করতে দাও। এই তো অ্যাপয়েন্টমেন্ট যদি না হয়ে থাকে, যারা আজকে আন্দোলন করছে তারা তো অ্যাপয়েন্টমেন্টের জন্যই করছে। সেই পোস্টগুলো ক্রিয়েট হয়েছে বলে এরা যাচ্ছে। আমার দেখো, যারা এখানে আছে না, তাদের অনেককে আমি চিনি পার্সোনালি, তাদের কোনো দোষ নেই, বিশ্বাস করো। তারা বেশিরভাগই যোগ্য, তাদের চাকরি পাওয়াটা উচিত। ইনফ্যাক্ট গত বছর যারা চাকরি পেলো, 24-এ যারা চাকরি পেলো আপার প্রাইমারি, এটা ছোট্ট হিসাব দিই তোমাকে, তারা ঠিকঠাক সময় চাকরি পেতো, 2016-তে চাকরি পেতো, 2016-তেই চাকরি পেতো তারা। এক একজন 35 থেকে 43 লক্ষ টাকা কম পাচ্ছে, যে টাকাটা সরকার মেরে দিয়েছে এদের চাকরি না দিয়ে। বারবার কোর্টকে প্রশ্ন করছো, মানে আইনজীবীকে প্রশ্ন করছো, না করে প্রশ্ন করো দুর্নীতি কেন হয়েছে, প্রশ্ন করো এই চোরগুলো চাকরি কেন বিক্রি করেছে,
প্রশ্ন করো এই গরিব ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেললো কারা? সুপার নিউমারি পোস্ট কি এদের জন্য হয়েছিল? সুপার নিউমারি পোস্ট হলো চোরদের বাঁচানোর জন্য, যেটা হাইকোর্টে সুপ্রিম কোর্টে এখন ম্যাটার পেন্ডিং আছে সুপার নিউমারি পোস্ট নিয়ে। আমি আবার বলছি, যারা আন্দোলন করে তাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি আছে, তাদের মধ্যে অনেকে যোগ্য আছে এবং আমি বিশ্বাস করি যারা ইনফ্যাক্ট যারা 26,000 চাকরি যারা করছে না এখনো পর্যন্ত, তারা অনেকে ঘুষ দেওয়ার ক্ষমতা ছিল না, অনেকে যোগ্য হয় তাদের মধ্যেও, তাদের কাছে ঝামেলায় পড়ে আছে একমাত্র এই তৃণমূল কংগ্রেসের জন্য। আর কুণাল ঘোষ, যার জন্য যেই দলের জন্য এই পুরো ঝামেলাটা পাকলো, যে কুণাল ঘোষ যেই দলের দুর্নীতির জন্য পুরো কেওয়াজটা হলো, সে গেছে বিড়াল মাছ পাওয়া দেবে, শিখতে হবে এগুলো। বেশ বেশ, আমি বলছি নিঃসন্দেহে আমি কুণাল ঘোষ কি বলছেন আমি এইখানে অবশ্যই রাখবো, তার কারণ একেবারে কুণাল ঘোষকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। শুনলেন আপনারা, বিকাশ ভট্টাচার্য পর্যন্ত প্রশ্ন তুলছেন। এবার উত্তরটা নেব। কুণাল ঘোষ কেন কুণাল ঘোষ গেছে বা ওরা কেন কুণাল ঘোষের কাছে গেছে এইটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আপনারাও কেন নেই, কেন নেই আপনারা? তো ওদের যখন ধর্ণা মঞ্চ ছিল তখন তো গিয়ে ফুলের বোকে দিয়ে বলতেন আপনারা যোগ্য। আজকে যখন মুখ্যমন্ত্রী চাকরি দিয়েছে তখন কেন আপনারা বাধা দিচ্ছেন? আর ওই কোনো উকিল বাবুর সঙ্গে আমি মুখ লাগাতে রাজি নই, যারা এদের কাছেও টাকা নেয়, এদের আটকাবার জন্য টাকা নেয়। বলে একেবারে যেটা শুনলেন, কুণাল ঘোষ বলছেন যে আটকাবার জন্য পর্যন্ত টাকা নেয়, অর্থাৎ একেবারে আদালতে মামলা করা হয়েছে। এই মামলার ফাঁসে কিন্তু যারা যোগ্য, যারা বৈধ চাকরি প্রার্থী, তাদের চাকরিটা হচ্ছে না, এটা কুণাল ঘোষ বলছেন। এইবার আইনজীবীদের আরেকটা অংশ কি বলছেন, তারা বলছেন যে মামলার জন্য কোনো নিয়োগ আটকে নেই, মামলা বিচারাধীন রয়েছে কোর্টে, কিন্তু নিয়োগটা আটকে নেই। রাজ্য সরকার চাইছে না তার নিয়োগ বন্ধ। কুণালের নেতৃত্বে, কুণাল ঘোষের নেতৃত্বে যে চাকরি প্রার্থীদের অভিযোগ, এটা আইনজীবীদেরই একটা বড় অংশ খারিজ করছে। এখন তাদের যুক্তিটা কি, সৌভিক মজুমদার আরো বিস্তারিত আপনাদের বলতে পারবেন। সৌভিক, দেখো, আইনজীবীদের একটা বড় অংশের যুক্তি হলো যে আদালতের মামলার কারণে কোনো ধরনের নিয়োগ কোথাও আটকে নেই, শুধুমাত্র একটি নিয়োগ আটকে রয়েছে, সেটা হলো 2016 সালের যে SLST হয় এবং তার যে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন, এর যে প্রায় 1500 শূন্য পদ আছে, সেই 1500 শূন্য পদের নিয়োগ, সেটাই কিন্তু শুধুমাত্র কলকাতা হাইকোর্টের কাছে একটি মামলা আছে এবং যে মামলায় কারণেই কিন্তু এই যে গোটা নিয়োগ প্রক্রিয়াটা সেটা আটকে রয়েছে, এমনটা আইনজীবীদের একটা অংশের মত। এবং আইনজীবীরা কিন্তু বলছেন যে আর কোনো মামলা, অর্থাৎ কোথাও গিয়ে কোনো মামলা, যেটা প্রাথমিকের হতে পারে, স্কুল সার্ভিস কমিশনের হতে পারে, 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, কোথাও গিয়ে কোনো মামলা কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে কোনো মামলা বিচারাধীন রয়েছে, এই মর্মে কিন্তু আটকে নেই। এটাই কিন্তু কলকাতা হাইকোর্টের যারা আইনজীবীরা, যারা এই ধরনের এই মামলাগুলি করেন বা এই মামলাগুলির সঙ্গে যুক্ত, সেই আইনজীবীদের একটা অংশের মত। এর পাশাপাশি তুমি জানো যে মূল যে মামলা, এই যে প্রায় 26,000 নিয়োগ SSCর মাধ্যমে, সেটাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে হয়েছিল, সেই মামলার বিচার প্রক্রিয়াও ইতিমধ্যে সেখানে শেষ হয়ে গিয়েছে। ফলত যখন সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলার ক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে নির্দেশ দেওয়া হবে, সেই সময় বাকি যে 26,000-এর প্রশ্নটা রয়েছে, সেই প্রশ্নটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি এইখানে একবার দ্রুত চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসতে হবে, কিন্তু এটা বিরতির পরে আসবো। যে এখানে কুণাল ঘোষ বলছেন আমি কেন এদের পাশে আছি, এইটা বড় প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আপনারা কেন নেই, অর্থাৎ বিরোধী রাজনৈতিক দল তারা কোন স্বার্থে এই চাকরি প্রার্থীদের পাশে নেই, এই প্রশ্ন তুলে দিচ্ছেন কুণাল ঘোষ। চন্দনদা, 2016 থেকে আজকে আমরা কথা বলছি 2025, 9 বছর ধরে এই যারা ধরুন কর্মশিক্ষা, শারীরিক শিক্ষার চাকরি প্রার্থী, তাদের যে নিয়োগটা আটকে রয়েছে, কুণাল ঘোষ বলছেন একেবারে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে তিনি পাশে দাঁড়িয়েছেন। এক হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের হলেও আপনি কুণাল ঘোষের এই পদক্ষেপকে অ্যাপ্রিসিয়েট করবেন কিনা, দুই হচ্ছে যে অন্যান্যরা, তিনি সম্পূর্ণ নিশানা করছেন বিরোধী রাজনৈতিক দল, তারা কেন পাশে নেই এদের। দেখো, কুণাল ঘোষের প্রথম প্রশ্নের উত্তরে বলতে পারি যে আমরা যারা কংগ্রেসি, এবং শুধু তাই নয়, তার সাথে যারা বিরোধী, প্রত্যেক দলের প্রতিনিধি ভীষণভাবে মরাল এবং লিগ্যাল সাপোর্ট করে এসছে ওদের ওখানে, এবং এখন গত 3.5 বছর ধরে, অ্যারাউন্ড দ্যাট 3.5 বছর ধরে এই কাজটা করে চলেছে। কিন্তু একটি প্রশ্ন সামনে রাখতে হবে, একটা হচ্ছে অপটিকটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি যদি একটু ফ্ল্যাশব্যাকে যাও, দেখতে পাবে কুণালবাবু একে কর্তৃর্যক মন্তব্য কতবার করেছেন, এবং আজকে উনি যে চ্যালেঞ্জটা করছেন, এটা একটা নির্দিষ্ট অবস্থাতে একটা সুযোগ নেওয়া এবং খুব স্বাভাবিক অর্থে এটাকে প্রজেক্ট করা যে উনি এর পাশে আছেন। আচ্ছা, একে বিভ্রান্ত করেছেন 2019-এ কি, যে অ্যাপয়েন্টমেন্টটা শান্তিপ্রসাদ বাবুর নেতৃত্বে তৈরি হলো, সেই অ্যাপয়েন্টমেন্ট
প্যানেলটা, ওই কমিটিটা তৈরি করেছেন কি? তার পরবর্তী সময় যখন বিভিন্ন সময় যখন এই আন্দোলন দানা বাঁধছে, তখন এই কুণালবাবু ইন্টারভেন করে নিয়ে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। মাথায় রাখতে হবে তার পরবর্তী সময় হোয়াট ইজ দ্য রেজাল্ট, তার পরবর্তী সময় মুভমেন্টটা কি, কোথায় কোথায় রাজ্য সরকার সদিচ্ছা দেখিয়েছেন তারপরেও এই প্রশ্নগুলো থাকে। আর একটা প্রশ্ন হচ্ছে সুপার নিউমেরির যে পোস্টটা আছে আলটিমেটলি সেটাই তো চ্যালেঞ্জ হচ্ছে, কনসেপ্টটা চ্যালেঞ্জ হচ্ছে ওখানে, জাস্ট বিকজ প্রথমত এটা রেজলিউশনে নেই, দ্বিতীয়ত হচ্ছে এটা কাকে প্রোটেক্ট করতে এই শূন্য পদগুলো চালু হচ্ছে, পাবলিক এক্সচেকারকে ব্যবহার করা হচ্ছে। সুতরাং এই প্রশ্নগুলো সামনে থাকবে, অপটিকটা পরিবর্তিত হচ্ছে, রাজনৈতিক কারণে পরিবর্তিত হচ্ছে, কিন্তু একটি কথা মাথায় রাখতে হবে, এই বেকার যুবক যুবতী যারা বিশেষত চাকরি পেয়ে গেছেন, এই নিয়োগপত্র কিন্তু এদের হাতে তুলে দিতে হবে। আর অপটিক দীর্ঘ সময় চেঞ্জ করা যাবে না, ওনাকে বুঝতে হবে উনি যদি মুভমেন্টে থাকেন তাহলে এই মুভমেন্টেই ওনাকে থাকতে হবে। কিন্তু আমি একটু অবাক হলাম উনি চ্যালেঞ্জটা কাকে করছেন আমি বুঝতে পারিনি। ইনফ্যাক্ট যদি ইনস্টিটিউশন অফ জাজমেন্টকে চ্যালেঞ্জ করা হয়, অর্থাৎ কোর্টকে চ্যালেঞ্জ করা হয়, আমি জানি না আমার ডেমোক্রেসিতে এই ধরনের রাইট কারো আছে কিনা যে এই চ্যালেঞ্জগুলো করবেন এবং পার পেয়ে যাবেন। ইনফ্যাক্ট এই প্রশ্নগুলো কিন্তু এখানে রয়ে যায়। বেশ, আমি এখানে শুভময় মৈত্রর কাছে আসবো। দেখুন, এই প্রশ্নটা আগেও উঠেছিল যখন কুণাল ঘোষ চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন। এই প্রশ্ন উঠেছিল যে কিসের এখতিয়ারে তিনি বৈঠকটা করছেন, না তিনি পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, না তিনি পার্ট অফ দ্য গভর্নমেন্ট, সেটা বিতর্কের বিষয় হতে পারে। কিন্তু মূল প্রশ্নটা আমি একটা জায়গায় শুভময়দা চন্দন ঘোষ চৌধুরীর সঙ্গে একমত যে নিট ফলটা কি, এই যারা 9 বছর ধরে যারা চাকরি বৈধ যোগ্য অথচ চাকরি পাচ্ছেন না, তার দায় টাকার, এদের ভাগ্যে শিকেটা ছিঁড়বে কবে? এই দায়টা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার এবং অস্পষ্ট রাজনৈতিক ভাবনার এবং দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের তিনটে দায় পরিষ্কার। তৃণমূল কংগ্রেসের ভালো কাজ বাদ দিয়ে তারা যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের মধ্যেই রাজ্যটাকে ঢুকিয়ে দিয়েছে, সেই জায়গা থেকে বার করতে পারে একমাত্র তারাই, কারণ নির্বাচনে তারা প্রচুর ভোট পাচ্ছে। সুতরাং তাদের কাছে যদি কুণালবাবু একটা আয়না ধরিয়ে দেন, যদি তার আজকের এই মানুষগুলোর পাশে থাকা যদি তৃণমূল নেতৃত্বকে বুঝিয়ে দেয়, একবার মনে করিয়ে দেয় তারা এতগুলো বছর ধরে কি ভুলটা করেছেন, সেই ভুলটার থেকে যদি তৃণমূল কংগ্রেস নিজে বেরিয়ে আসতে পারে এবং রাজ্যের যে ব্যবস্থা তার মাধ্যমে তারা কোর্টের সঙ্গে যোগাযোগ করে এবং রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে এই প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে সমাধানের চেষ্টা করে, তবেই এটা সম্ভব। ফলে আমি বলবো কুণালবাবু আজকে যে মানুষের পাশে আছেন, সেরকম তৃণমূলের বাকি নেতারা তাদের সমস্ত ভুলকে স্বীকার করে, যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি স্বীকার করে তার জন্য যারা দায়ী তাদেরকে সামনে এনে এবং তাদেরকে সরিয়ে দিয়ে সঠিক প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করতে পারেন। আইনজীবী আমাদের দেশের জজ সাহেব, মাননীয় জজ সাহেবদের দিকে আঙুল তুলে এর সমাধান হবে না। যদি সত্যিই জজ সাহেবরা কিছু ভুল করতেন, তারা বুঝতে পারতেন এতগুলো জজ সাহেব এতদিন ধরে বারবার ভুল করেছেন, আর তৃণমূলের নেতৃত্ব ঠিক বলছেন, তারা ঠিকঠাক করেছেন, কোনো ভুল করেননি, এটা সাধারণভাবে বিশ্বাসযোগ্য নয়। অর্ণব সাহেব, আমি বলছি আয়না দেখানোর কথা শুভময়দা বলছিলেন, আমি বলছি দলের যাদের বিরুদ্ধে অভিযোগটা এসেছে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, আয়না কি তাদেরও দেখাচ্ছেন কুণাল ঘোষ? না, দেখুন কুণালবাবু আজকে যে মিছিলটা নিয়ে গিয়েছেন বা সেটা তো একটা আন্দোলনের ফর্ম। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে এইটা একটা সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত। এবং এই যে আপার প্রাইমারির যে একটা রায় গত বছর 24শে সেপ্টেম্বর জাস্টিস ওয়াই চন্দ্রচূড় তিনি দিয়েছিলেন এবং সেই নিয়োগ অলরেডি শুরু হয়ে গিয়েছে। সম্পূর্ণ ভিন্ন মত, একেবারে দুর্নীতি হলো, দুর্নীতি করে অযোগ্যরা যদি যোগ্যদের বঞ্চিত করে চাকরি পায়, সেখানে কিসের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড রায়টা বেরিয়েছে এবং তার একটা বড় অংশ যে চাকরিটা পেয়েছে সেটাও তো ঝুলেছিল দীর্ঘদিন ধরে, 2015 সাল থেকে সেটা ঝুলেছিল। 2 নম্বর হচ্ছে সুপার নিউমারিতে কিন্তু একজনকেও চাকরি দেওয়া হয়নি, সেটা কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন একজনকেও দেওয়া হয়নি। ওয়েটিং লিস্ট থেকে নেওয়ার জন্য সেটাও উনি বলেছেন। আমি বলছি বিচারপতি এই যে বারবার করে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে অযোগ্যদের নিয়ে যাওয়ার জন্য, কলকাতা হাইকোর্টের 26,000 চাকরি বাতিলের যে রায়, সেটা যদি পুরোটা আপনি পড়েন অর্ণব দা, সেখানে সুপার নিউমারি পোস্ট নিয়ে কি বলা আছে, ছত্রে ছত্রে কিভাবে দুর্নীতি হয়েছে তার উল্লেখ রয়েছে। আমি তো বলছি অবশ্যই আন্দোলনের কথা বললেন না, সেই আন্দোলনটা ছাত্রছাত্রীদের চাকরির আন্দোলন নয়, এই আন্দোলন হচ্ছে মমতা বাঁচাও আন্দোলন। কারণ ওই ক্যাবিনেটের শীর্ষে তিনি আবার কথা বলি 2024-এ অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, 3 বার আপার প্রাইমারি প্যানেল ক্যান্সেল হয়েছে। কার দোষে? এই সরকারের দোষে, এই সরকারের দুর্নীতির জন্য। এক একটা ছাত্রছাত্রী যারা আজকে চাকরি পেয়েছে তাদের 35 থেকে 43 লক্ষ টাকা লস হয়েছে। চাকরি পেলে তারা 35 থেকে 43 লক্ষ টাকা পেত, এই টাকার হিসাবটা কে দেবে? এদের জীবনের সিনিয়রিটি লস হলো, এদের হিসাবটা কে দেবে? যোগ্য চাকরি প্রার্থীরা যারা বঞ্চিত, যাদের বয়স পার করে গেল আর কোনোদিন যারা চাকরি পাবে না, তাদের হিসাবটা কে দেবে? সরকার দায় নেবে না? এত ক্যাজুয়ালি বলতে পারে? না না, এখানে ক্যাজুয়ালির ব্যাপার একেবারেই নয়। আমি এখানে বারবার করে যেটা বলছি সেটা হচ্ছে এই আকচির মধ্যে দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা,
যারা হচ্ছে এখানে রাস্তায় বসে রয়েছেন বা যারা চাকরিতে পান আমি তো অস্বীকার করছি না চন্দন দা, আমি বলছি যে দুর্নীতিটা নিয়ে মামলা হচ্ছে, খোদ সেই সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি এখনো কাস্টডিতে রয়েছেন, তিনি এখনো কিন্তু সেই সময় যিনি 2012 টেটের শিল্পী ব্রাত্য বসু, তারাও ছিলেন, কিন্তু তার মধ্যে বেরিয়ে এসেছেন 3-4 আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই জায়গাটায় আমি শুধুমাত্র আটকাবো এই উদ্দেশ্যটা নিয়ে একটা স্কেল এটা উচিত নয়। অর্ণব বাবুদের যে যুক্তিবাদী স্বর, সেই যুক্তিবাদী স্বর তৃণমূল কংগ্রেসের একদম মাথায় পৌঁছক। আপনাদের যে যুক্তির কথাগুলি সেগুলো পৌঁছক, তার বাইরে বেরিয়ে তৃণমূলের যে দুর্বৃত্তায়ন এবং যে দুর্নীতি যার জন্য এই অবস্থা হয়েছে সেই জায়গার কথা তৃণমূলের মধ্যে থেকে আপনারা যদি সরাসরি বলেন তাহলে হয়তো কোনোদিন এই সমস্যার সমাধান হবে, নইলে কিন্তু আগামী দিনে তৃণমূল যেভাবে ভোট পাচ্ছে এবং জিতছে তার মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব না। তৃণমূলকে এই সমস্যার সমাধান করতে হবে। আপনারা কথা বলুন, আপনাদের গলার স্বর তুলুন। বা চন্দনদা কিছু বলতে চাইছেন? আমি পরিষ্কারভাবে একটা কথা বলতে পারি যে পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকা কি সলিউশন না, ওটা পেনাল্টি রাদার। আমার প্রশ্নটা অন্য জায়গাটিতে, তাতে কি সলিউশনটা হয়েছে? সদিচ্ছা যদি 2019 দেখাতেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নির্দেশে যে কমিটি তৈরি করা হয়েছিল তারাও সদিচ্ছা দেখাননি। আলটিমেটলি আমি বারবার যেটা বলতে চাইছি, সদিচ্ছা কুণালবাবু এখন দেখাচ্ছেন নির্বাচনের আগে, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন এঁকে দেবে, এখানে কোনো সন্দেহ নেই। এইগুলো কথা হচ্ছে তো। আমি আরেকটা অ্যাসপেক্টেও দেখো, কলেজ সার্ভিস কমিশনে প্রত্যেক বছর অ্যাডভার্টাইজমেন্ট হয়, নিয়োগ প্রক্রিয়া চালু হয়, তারপর স্কোর প্যাটার্ন ডিসাইড হয়। কেন? কয়েকদিন আগে হাইকোর্ট প্রশ্ন করেছে এটা করা হচ্ছে কি ডিজাইন ফ্রড করার জন্য, কোন অ্যাপ্লিকেশন হলো তারপর আমরা স্কোর প্যাটার্নটা করব, বুঝতে সুবিধা হয় বলে ইউজিসি গাইডলাইন মানা হয় না। কেন? কালকে যদি এই কলেজ সার্ভিস কমিশনে যারা চাকরি পেয়েছে চাকরিটা চলে যায়, দায় এরা নেবে তো? দেখুন, মূল প্রশ্ন হচ্ছে দায় কে নেবে তা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এই যে আজকে কুণাল ঘোষ পাশে গিয়ে দাঁড়িয়েছে, আমি জানি না এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা। আমাদের প্রথম দিন যা বক্তব্য ছিল আজও তাই, যারা বৈধ যোগ্য প্রার্থী তারা যেন কোনোভাবে দুর্নীতির কারণে বঞ্চনার শিকার না হয়, যোগ্য চাকরি প্রার্থী তারা যেন চাকরিটা পায়। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত।